যে আমরা বলি আইডিএম, ইনফেন্ট অফ ডায়াবেটিক মাদার, যেটা ম্যাডাম বললেন না যে ম্যাক্রোসোমিক বেবি হয়েছে, মায়ের যেরকম বলা হচ্ছে, ম্যাডাম বললেন না যে আমরা দেখবো যে তার গ্লুকোজ লেভেল কত আছে। অনেকেরই দেখা যায় যে মানে ডেলিভারির পরেই গ্লুকোজ লেভেল নর্মাল চলে আসে। এখন যে বেবির যে বিষয়টা ম্যাডাম বললেন যে পেডিয়াট্রিশিয়ান থেকে, সেটা একটু জাস্ট 2 মিনিট বলি আমি। বিষয়টা হচ্ছে যে যখন মায়ের ডায়াবেটিস কন্ট্রোল থাকে তখন বাচ্চার কোনো সমস্যাই হয় না। আর অনেকেই হয়তো জানে না প্রেগনেন্সিতে ডায়াবেটিস, গেস্টেশনাল ডায়াবেটিস হয়, যে কারণে হয় কি অনেক সময় শেষ সময় গিয়ে ধরা পড়ে, এতে করে বাচ্চার ম্যাক্রোসোমিক হয়ে যায়। আর সবসময় কি থাকে যে একটা হাইপার গ্লাইসেমিক স্টেট থাকে, যেহেতু মায়ের গ্লুকোজ লেভেলটা বেশি থাকে সবসময়, আর সেই গ্লুকোজ প্লাসেন্টা দিয়ে বাচ্চার শরীরে যায়, তো বাচ্চারও একটা হাইপার গ্লাইসেমিক স্টেট থাকে। তো বাচ্চার তো মানে তার যে প্যানক্রিয়াস আছে, আমরা যেটা বলি যে বিটা সেল, তো ও ট্রাই করে ওটাকে নিউট্রালাইজ রাখার জন্য, সেই জন্য সে হাইপার প্লাসিয়া এবং তোমার ইয়ে হয় আর কি, মানে সেলগুলা খুব বড় হয় এবং হাইপার প্লাসিয়া হয়। তো যে কারণে প্রচুর পরিমাণে ইনসুলিন সিক্রেশন প্যানক্রিয়াস থেকে হয় বেবির শরীরে আর কি। তো আফটার ডেলিভারি যখন আমলিক্যাল কর্ড কাটা হইলো, তো মায়ের শরীর থেকে গ্লুকোজ যাওয়াটা কিন্তু বন্ধ হয়ে গেল, ইন্টারাপ্টেড হয়ে গেল, কিন্তু বাচ্চার শরীরে কিন্তু ইনসুলিন বেশি আছে, যে কারণে কি হয়, ট্রানজিয়েন্ট একটা হাইপোগ্লাইসেমিক স্টেট হয়ে যায় বাচ্চার। সেটা বুঝতে পারছো? ম্যাডাম বললেন যে সেই জন্য আমাকে কি করতে হবে, যে বাচ্চাকে অবশ্যই আধা ঘন্টার মধ্যে মায়ের দুধ খাওয়াইতে হবে এবং 2 ঘন্টা পরে পরে প্ল্যানিং করে আমাদের তাকে ফিডিং দিতে হবে, কারণ নাহলে সে ওই হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাবে। আর আস্তে আস্তে হয় কি, দেখা যায় 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে আস্তে আস্তে ওই যে এক্সট্রা যেটা ইনসুলিন সিক্রেশনের যে তার একটা ফিডব্যাক ছিল, সেটা আস্তে আস্তে কমে যায়, যে কারণে পরে দেখা যায় নিউট্রালাইজ হয়ে যায় আর কি, ইউজুয়ালি আর কি। এই জন্য আমরা বাচ্চাদেরকে, হ্যাঁ, যারা বেবি অফ ডায়াবেটিস বেশি ম্যাক্রোসোমিক হয়, তো দেখা যায় ওদের হাইপোগ্লাইসেমিয়া থাকে, এই জন্য আমরা ওদেরকে হাসপাতালে ভর্তি করে দিই, দিয়ে আমরা গ্লুকোজ স্টার্ট করে দিই এবং গ্লুকোজটা মাপি। আর যাদের দেখা যায় যে বডি ওয়েট নর্মাল থাকে, তাদেরকে আমরা ভর্তির কথা বলি না, যদি রেস্কিউ ডিসচার্জ না থাকে, মায়ের কাছে থাকে, ফিডিং দিতে বলি। আর তার গ্লুকোজটা আমরা জন্মের আধা ঘন্টা পরে একবার, 2 ঘন্টা, তারপরে 6 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, 36 ঘন্টা, 38 ঘন্টা, এটা হলো আমাদের প্ল্যান। অতবার করা হয় না অ্যাকচুয়ালি, কিন্তু এটা হলো প্ল্যান আর কি, এভাবে করে দেখা হয় যে তার গ্লুকোজ লেভেল নর্মাল আছে কিনা আর কি। যাই হোক, এটা হলো আমাদের সেই বেবি অফ ডায়াবেটিক মাদার বা ইনফেন্ট অফ ডায়াবেটিক মাদার। আমাদের একটা ক্লাসই আছে, আইডিএম বলি আমরা, ইনফেন্ট অফ ডায়াবেটিক মাদার্স ম্যানেজমেন্ট, এটা নিউরোলজিতে আছে এটা। ঠিক আছে, আমরা শুরু করি আমাদের আজকের লেকচার। আজকে হচ্ছে আমাদের যেটা আমরা পড়বো, আমরা তো ইনফেকশন ডিজিজ পড়াচ্ছিলাম, তো আজকে আমাদের আরেকটা এন্ডেমিক ডিজিজ, ম্যালেরিয়া। তো ম্যালেরিয়া তো একটা ভেক্টর বোর্ন ডিজিজ, আমরা সবাই জানি যে ফিমেল অ্যানোফিলিস মসকিটো এটাকে ভেক্টর হিসেবে কাজ করে। তো আমাদের বাংলাদেশে আমাদের কিছু কিছু ডিস্ট্রিক্ট আছে যেগুলো আমরা ম্যালেরিয়ার রিস্ক ডিস্ট্রিক্ট বলি। হাই এন্ডেমিক ডিস্ট্রিক্টের মধ্যে 3টে আছে। ইউজুয়ালি আমরা যেটা বলতাম আগে, যে আমাদের যে বর্ডার এরিয়া, হিলি এরিয়া, যেমন রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন। আর মডারেট এন্ডিং হচ্ছে কক্সবাজার। আর লো এন্ডেমিক হবিগঞ্জ, কুড়িগ্রাম, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, সিলেট, সুনামগঞ্জ, চিটাগং, মানে যেগুলো আমাদের বর্ডার এরিয়া, ওই বর্ডার এরিয়াগুলাই মেনলি আমাদের এই এন্ডেমিক এরিয়ার জোনের মধ্যে পড়ছে আর কি, ম্যালেরিয়ার জন্য। তো অর্গানিজম আমরা জানি যে প্লাজমোডিয়াম, তো এর আবার 4টা টাইপস আছে, ফালসিফেরাম, ভাইভ্যাক্স, ওভালি এন্ড ম্যালেরিয়া। ম্যালেরিয়া ভেক্টর হচ্ছে ফিমেল অ্যানোফিলিস মসকিটো, হোস্ট হচ্ছে হিউম্যান বিং, এটা সেকেন্ডারি হোস্ট, প্রাইমারি হোস্ট কিন্তু অ্যানোফিলিস মসকিটো। ইনকিউবেশন পিরিয়ড রেঞ্জেস ফ্রম 10 to 35 days। বিভিন্ন রকম আছে, এক একটা জন্য এক রকম। ফালসিফেরাম, ভাইভ্যাক্স এবং ওভালির জন্য 10 থেকে 14 দিন, আর ম্যালেরিয়ার জন্য হচ্ছে 25 থেকে 35 দিন। ও ট্রান্সমিশনটা হচ্ছে থ্রু বাইটস অফ ফিমেল অ্যানোফিলিস মসকিটো, একটা রোড অথবা ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে হতে পারে। রেয়ারলি ফিটাস থ্রু প্লাসেন্টা, এটা হতে পারে মায়ের যদি এরকম থাকে, সেক্ষেত্রে প্লাসেন্টার মধ্যে ফিটাসকে এফেক্ট করতে পারে।
এই জিনিসটা আমাদের বুঝতে হবে, প্যাথোফিজিওলজিটা। এই জিনিসটা বুঝলেই পরবর্তীতে আমাদের জ্বর কেন আসে, আমরা কিভাবে ট্রিটমেন্ট করব সেটা আমরা বুঝতে পারবো। প্রথম হচ্ছে দুইটা সাইড, একজো ইলেকট্রোস্ট্যাটিক সাইড ফেজ, আর একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফেজ। দুইটা ফেজে আমরা ভাগ করছি এটাকে। ফিমেল Anopheles mosquito when bites a water infective form sporozoite are injected into the skin. যখন মশা কামড় দিল তো তার স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্পোরোজয়েট গুলা চলে আসলো হোস্টের মধ্যে, ভার্টিব্রেট হোস্ট যেটা আছে, হিউম্যান এবং আদার্স ভার্টিব্রেট। স্পোরোজয়েট ট্রাভেলস থ্রু ব্লাড ভেসেলস টু দ্য লিভারে চলে গেল হেপাটোসাইটস এর মধ্যে। ওখানে গিয়ে সে রিপ্রোডিউস করে, প্রোডিউসিং থাউজেন্ডস অফ মেরোজয়েটস। এই মেরোজয়েটটা হচ্ছে ইনফেক্টিভ ফর্ম। তাহলে মশার শরীর থেকে স্পোরোজয়েট আসলো, সে স্পোরোজয়েট একদম চলে গেল আমাদের লিভারে হেপাটোসাইটের মধ্যে গিয়ে সে রিপ্রোডিউস করলো, মাল্টিপ্লিকেশন হইলো এবং মেরোজয়েট ফর্ম তৈরি করলো সে মেরোজয়েট। এটা হলো আমাদের যে আমরা বলতেছি এক্সোসাইটিক ফেজ বা হেপাটিক ফেজ বলে এটাকে। এখন আসি আমরা ইউসোডিক ফেজ। ওই যে লিভারে মেরোজয়েট গুলা, then they infect new red cells and initiate a series of asexual multiplication cycles that produce 8 to 24 new infective merozoites, at which point the cell burst. তো যখন দেখা গেল যে লিভার থেকে বের হয়ে আবার আরবিসি কে তখন তারা ইনফেক্ট করলো, তখন আরবিসির ভিতরে তারা মাল্টিপ্লিকেশন করে, তখন 8 থেকে 24টা হয়, তখন আরবিসি টা ভেঙে যায়। at which point the red cell burst and new infective cycle begins. এটা ব্লাস্ট হয়ে গেল এবং নতুন একটা সাইকেল তৈরি হলো। এই যে একটা সাইকেল মানে একবার আরবিসি কে ইনফেক্ট করে মেরোজয়েট গুলা ওখানে মাল্টিপ্লিকেশন হয়, আবার যখন ব্রেকডাউন হয়, ওই ব্রেকডাউন হওয়ার সময় একদম সেভারাল তোমার ইয়ে হয় আর কি, সাইটোকাইনস রিলিজ হয় আর কি। এটাই হলো যে দাস ক্লাসিক্যাল ডিসক্রিপশন অফ ওয়েভস অফ ফিভারস অ্যারাইজ ফ্রম সিমultaneous ওয়েভস অফ মেরোজয়েটস এসকেপিং এন্ড ইনফেক্টিং রেড সেল। এই জন্য হয় কি যে যখন দেখা যায় যে রেড সেল গুলা ভেঙে যায়, তখন আরবিসি টা ভেঙে গেল এবং অনেক ধরনের যে এগুলা রিলিজ হয়ে গেল মেরোজয়েট গুলা, পাশাপাশি অনেক ধরনের সাইটোকাইনস রিলিজ হলো, তখনই জ্বরটা আসে আর কি। এই জন্য বলা হচ্ছে যে ওয়েভস আসে জ্বরের, যে আমরা যে বলি যে এরকম হ্যাঁ টার্সিয়ান ফিভার, কোয়ার্টান ফিভার, মানে একদিন পরে, 2 দিন পরে, 3 দিন পরে আসে বিভিন্ন প্লাজমোডিয়াম ভাইরাস এর অর্গানিজমের জন্য। এটা কিন্তু এই জন্য আসে যখন দেখা গেল আরবিসি গুলা ব্রেকডাউন হইলো, এরকম মেরোজয়েট গুলো বের হয়ে গেল, তখন এরকম সাইটোকাইন, ইন্টারলিউকিন যেগুলো রিলিজ হইলো, তখনই জ্বর আসে শরীরের মধ্যে। এই হলো বিষয়টা। আচ্ছা, এর মধ্যে বলা হয়েছে যে আবার আদার্স কিছু মেরোজয়েট ডেভেলপ ইনটু ইমিউচুর গেমেটোসাইট। মানে এরা আবার করে কি যে কিছু কিছু হেপাটোস, কিছু তো এরকম স্পোরোজয়েট থেকে মেরোজয়েট তৈরি হলো, মেরোজয়েট গুলো আবার ব্রেকডাউন হইলো, আর কিছু কিছু মেরোজয়েট থেকে আবার ইমিউচুর গেমেটোসাইট তৈরি হয়, which are the precursor of male and female gametes. তার মধ্যে আমাদের ব্লাডের মধ্যে কি থাকতেছে, মেরোজয়েটস থাকতেছে এবং গেমেটোসাইট দুইটাই। When a fertilized mosquito bites an infected person, gametocytes are taken up with the blood and mature into the mosquito gut. তো যে যার শরীরে যে মানে ম্যালেরিয়ার পেশেন্ট, তার শরীরে মেরোজয়েট ব্লাডের মধ্যে আছে এবং সাথে সাথে গেমেটোসাইটও আছে। তো আবার যখন মসকিটো ওই ইনফেক্টেড পারসনকে বাইট করে, তখন সে যখন ব্লাড নিয়ে নেয়, ওই ব্লাডের সঙ্গে কি হয়, গেমেটোসাইটগুলো চলে যায় মসকিটোর শরীরে, ওখানে সে মসকিটোর গাঁটে গিয়ে সে আবার ম্যাচিউর হয়, ম্যাচিউর হয়ে সেখান থেকে আবার স্পোরোজয়েট তৈরি হয়, সেই স্পোরোজয়েট আবার স্যালাইভারি গ্ল্যান্ডে যায়, আবার ফার্দার যখন বাইট করে কাউকে, তখন স্পোরোজয়েট আবার হিউম্যান বিংয়ে চলে যায়। এই হচ্ছে মেইনলি তার প্যাথোফিজিওলজিটা। এছাড়াও আরেকটা বিষয় আছে যেটা আমরা এখন বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে দেখো সাম প্লাজমোডিয়াম ভাইভেক্স স্পোরোজয়েট, যেটা যখন এরকম মসকিটো বাইট করলো একজনকে, তো স্পোরোজয়েট তার স্কিনে স্যালাইভারি গ্ল্যান্ড থেকে চলে আসলো মানুষ শরীরে, তো স্পোরোজয়েটটা কোথায় যায়, লিভারে যায়, লিভারে গিয়ে সেখানে সে মেরোজয়েট তৈরি করে হেপাটোসেলের মধ্যে। কিন্তু এখানে বলতেছে কথাটা যে সাম প্লাজমোডিয়াম ভাইভেক্স স্পোরোজয়েট ডু নট ইমিডিয়েটলি ডেভেলপ ইনটু exocytic phase merozoite but instead produce hypnozoite
হিপনোজয়েড তৈরি করে, মানে কি ঘুমন্ত একটা অবস্থা আর কি, আমরা বলি আর কি, যে সে ওইরকম ডরমেন্ট হিসেবে থাকে যায় ওখানে, সে আর মেরুজয়েড তৈরি করে না। Instead, they produce hypnozoid that remains dormant for periods ranging from several months. 7 থেকে 10 মাস is typical several years. দেখা গেল সে লিভারের মধ্যে ডরমেন্ট হিসেবে থেকে গেল হিপনোজয়েড হিসেবে, সে আর মেরোজয়েড তৈরি হলো না, মেরোজয়েড তৈরি হলে সে ব্লাডে চলে আসতো, কিন্তু সেই স্পোরোজয়েড থেকে সে হিপনোজয়েড হয়ে গেল, সে আর মেরোজয়েড তৈরি হলো না। আফটার এ পিরিয়ড অফ ডরমেন্সি দে রিঅ্যাক্টিভ এন্ড প্রডিউস মেরোজয়েড। দেখা গেল যে অনেক দিন পরে, 5 মাস 7 মাস 10 মাস 1 বছর পরে ওই হিপনোজয়েড গুলো আবার মেরোজয়েড তৈরি করে। এই জন্য একটা বলা হচ্ছে যে হিপনোজয়েডস আর রেসপন্সিবল ফর লং ইনকিউবেশন এন্ড লেট রিলাপস ইন প্লাজমোডিয়াম ভাইভ্যাক ইনফেকশন। এই জন্য প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সটা কি হয়, যে একবার ট্রিটমেন্ট সে ভালো হইলো, পরবর্তীতে আবার হয়ে গেল, দেখা গেল এটা কিন্তু রেসপন্সিবল ফর দিস হিপনোজয়েড। বুঝতে পারছো তো না? মানে হিপনোজয়েড, তাহলে আমরা কি বললাম প্যাথোলজিতে খুব ভালো করে খেয়াল করো, যে মস্কিটো যখন বাইট করে তার শরীর থেকে স্পোরোজয়েড আমাদের শরীরে আসতেছে, সেই স্পোরোজয়েডটা সরাসরি আমাদের ব্লাডে করে চলে গেল লিভারে, লিভারে হেপাটোসাইটের মধ্যে গিয়ে সে মেরোজয়েড মাল্টিপ্লিকেশন করে মেরোজয়েড তৈরি করে। এই মেরোজয়েডগুলো তখন ব্লাডে বের হয়ে আসে, এসে আরবিসি কে ইনভেক্ট করে, আরবিসি ইনফেক্ট করার পরে আরবিসির ভিতরে সে এরকম করে একসময় আরবিসি ভেঙে যায়, ভেঙে যাওয়ার সময় প্রচুর পরিমাণ মেরোজয়েড রিলিজ হয় এবং ওই সময় জ্বর আসে শরীরে। এই গেল একটা জিনিস। 2 নম্বর কথা বলা হচ্ছে এরকম যে ওই সমস্ত মেরোজয়েড যেগুলো আছে এর মধ্যে সবগুলাই স্পোরোজয়েড থেকে মেরোজয়েড হয় না, কিছু কিছু গেমোরোসাইট তৈরি করে, ইমিউনিটি গেমোরোসাইট, এই গেমোরোসাইট হিসেবে ব্লাডের মধ্যে থাকে। আমাদের ব্লাডের মধ্যে আমাদের মেরোজয়েড থাকে এবং গেমোরোসাইট থাকে। তো আবার যখন কোনো এই মানে পেশেন্টকে যার ম্যালেরিয়া আছে, আবার যখন কোনো এরকম মস্কিটো বাইট করে, তখন সেই গেমোরোসাইট গুলো নিয়ে নেয় ব্লাডের সঙ্গে, ওই গেমোরোসাইট গুলো আবার মস্কিটোর গাটে যায়, ওখানে গিয়ে সে এরকম মেচুর হয়, গেমেট তৈরি করে, সেখান থেকে আবার স্পোরোজয়েড তৈরি হয়, সেই স্পোরোজয়েড আবার এরকম মস্কিটোর স্যালাইভারি গ্ল্যান্ডে আসে। এই হলো মেইন তার সাইকেলটা, লাইফ সাইকেলটা। তার মানে ম্যালেরিয়া জীবাণুটা স্পোরোজয়েড ম্যালেরিয়া মশা থেকে আমাদের শরীরে আসলো, এখানে মেরোজয়েড হইলো এবং গেমোরোসাইট হইলো। মেরোজয়েডটা আমাদের শরীরের মধ্যে আমাদের জ্বরের জন্য যে জ্বর তৈরি করতেছে, আরবিসি কে ভাঙতেছে, এনিমিয়া করতেছে, সেগুলো অনেক পরে আসতেছি আমরা। আর ওখানে মেরোজয়েডের সঙ্গে কিছু গেমোরোসাইট তৈরি হয়, এই গেমোরোসাইট গুলো কিন্তু ইমিচিওর, সেটা কিন্তু মানে মশার শরীরে তৈরি হবে না, ওকে ওই যে ইনফেক্টেড পার্সন থেকে নেওয়া লাগবে। এগুলো আবার সে নিয়ে গেল, যখন সেকেন্ড টাইম আবার ওই পেশেন্টকে সে সাক করলো, বাইট করলো, তো ব্লাডের সঙ্গে চলে গেল গেমোরোসাইট গুলা, গিয়ে তার গাঁটের মধ্যে গুলো মেচিউর হয়ে আবার স্পোরোজয়েড তৈরি করে, এটা লাইফ সাইকেল। আর এখন আমরা বলতেছি যে যে স্পোরোজয়েড গুলো লিভারে আসে সবগুলাই কিন্তু মেরোজয়েড তৈরি হয় না, কিছু কিছু ডরমেন্ট স্টেজে থাকে, হিপনোজয়েড বলি আমরা, যেগুলা দেখা যায় অনেক দিন পরে মেরোজয়েড তৈরি করে, যেটা সাধারণত প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স যে আমাদের এটা আছে প্রকারটা ওরাই করে, অন্যগুলো তো হয় না, ফালসিপারাম বা ওভালি সেগুলো শুধু প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সের জন্য এটা হয়, এই জন্য রিলাপস হয় এটাতে। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স অন্যগুলো রিলাপস হয় না, শুধু প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এই জন্য কি হয়, ম্যালেরিয়া রিলাপস হইতে পারে আর কি, এই সম্ভাবনা থেকে যায়। এখন চলে এসে আমরা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। তো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনটা ভেরি করে স্পেসিস, স্ট্রেন এন্ড হোস্ট ইমিউনিটি হিসেবে। তো আমাদের যেহেতু এরকম ইনফ্যান্ট ছোট বাচ্চা থেকে শুরু করে আমাদের 18 বছর পর্যন্ত, কাজে আমাদের একটু বড়দের আলাদা, আমাদের একটু আলাদা হয় আর কি। ইনফ্যান্টের ক্ষেত্রে আমরা কিন্তু ক্লাসিক্যাল যে ম্যালেরিয়াল জ্বরের ছেড়ে পাই না, রিকারেন্স অফ বাউটস অফ ফিভার, ইরিটেবিলিটি, পোর ফিডিং, ভমিটিং, জন্ডিস, স্পিনোমেগালি, এগুলো হতে পারে ছোট বাচ্চাদের ক্ষেত্রে। আর ওল্ডার চিলড্রেন যারা, তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে ফিভার মেবি সাইক্লিক, যেমন 48 ঘন্টা পরে পরে আসে, হ্যাঁ, বা 72 ঘন্টা পরে পরে আসে, যেটা আমরা বলি যে ইন্টারমিডিয়েট ফিভার আসতেছে। হ্যাঁ, দ্য ক্লাসিক্যাল কোল্ড স্টেজ, হট স্টেজ এন্ড সোয়েটিং স্টেজ, এটা কিন্তু পাইতে পারি আমরা ওল্ডার চিলড্রেনের ক্ষেত্রে। হ্যাঁ, যে কাঁপুনি দিয়ে জ্বর আসে, হ্যাঁ, তারপরে জ্বরের পরে শরীর ঘেমে যায়, 1 দিন 2 দিন পর পর জ্বর আসে, যেটা আমরা ম্যালেরিয়া আমরা সাসপেক্ট করি, সেটা কিন্তু আমাদের ওল্ডার চিলড্রেনের ক্ষেত্রে আসতে পারে, কিন্তু ইউজুয়ালি ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু আমাদের এটা আসে না। এখন আসো, এটা তো আমরা বললাম নর্মাল ম্যালেরিয়ার ফিচার, কিন্তু আমাদের আরেকটা যেটা সবচেয়ে আমাদের ডেঞ্জারাস, সেটা হচ্ছে প্লাজমোডিয়াম ফালসিপারাম। ও কিন্তু এরকম টিপিক্যাল ফিচার নিয়ে আসবে না, যে এরকম তার শীত শীত কাঁপুনিতে জ্বর আসলো, শীত লাগলো, হ্যাঁ, এরকম শরীর ঘামে শীত জ্বর চলে গেল, সেরকম না। সামটাইম প্লাজমোডিয়াম ফালসিপারাম ইনফেকশন প্রেজেন্ট উইথ চেঞ্জ অফ বিহেভিয়ার, কনভালশন এন্ড আনকনসিয়াসনেস, সেরিব্রাল ম্যালেরিয়া। মানে বিষয়টা হচ্ছে কি, এটা কেন বললাম আগে, ভালো করে বুঝতে হবে। আমরা কি বললাম
যে লিভার থেকে মেরুজোট গুলো বের হয়ে আরবিসি কে ইনফেক্ট করতেছে। তো আরবিসি ইনফেক্টেড মেরুজোট আরবিসি ভেঙে যাচ্ছে, এবং তারা কি হয়ে যাচ্ছে যখন আরবিসি ইনফেক্ট করে তখন তাদের যে মানে আরবিসির যে মুভমেন্টটা সেটা কিন্তু একটু স্লো হয়ে যায়, এবং প্রচুর পরিমাণে আরবিসি ভাঙতেছে, এবং এই কারণে কি হচ্ছে অনেক ধরনের প্লেটলেট আসতেছে কিন্তু আরবিসি ভেঙে যাচ্ছে। তো সেই বিষয়ে তখন কি হয় যে ওগুলা যখন প্রচুর পরিমাণে আরবিসি ব্রেকডাউন হচ্ছে এবং ইনফেক্টেড আরবিসি হচ্ছে, সেগুলা এরকম কি হচ্ছে প্যারালাইজড হয়ে যাচ্ছে, হ্যাঁ, ঠিকমতো মুভ করতে পারতেছে না। তো স্টেসিস হচ্ছে, ব্লাডের মধ্যে স্টেসিস হয়। আর স্টেসিস হওয়ার কারণে কি হয়, আমাদের যে স্মল ব্লাড ভেসেল যেগুলো আছে বিভিন্ন জায়গায়, সেগুলাতে কি হয় ইনফেকশন তৈরি হয়। যেটা যেমন সেরিব্রাল ম্যালেরিয়া হচ্ছে, কি হচ্ছে আমাদের সেরিব্রাল ব্লাড ভেসেলের মধ্যে কি হয়ে যাচ্ছে ব্লক হয়ে যাচ্ছে, সে কারণে চেঞ্জ অফ বিহেভিয়ার, কনভালশন আর হইতে পারে। তারপর মনে করে এলজিড ম্যালেরিয়া আমরা বলতেছি, কোল্ড স্কিন, প্রোফাউন্ড উইকনেস, সিভিয়ার ডায়রিয়া, সামটাইমস সাইকোটিক কোলাপস, এই যে ব্লাড ভেসেল ব্লক হয়ে যাচ্ছে গাটের মধ্যে। তারপরে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস, যেটা আমরা বলতেছি হিমোলাইসিস তো হচ্ছেই, সেজন্য হিমোগ্লোবিন ইউরিয়া হচ্ছে এবং রেনাল শাটডাউন করে দিচ্ছে। রেসপিরেটরি ডিস্ট্রেস ডিউ টু একুইট পালমোনারি এডিমা, এটাও এরকম হচ্ছে যে ওই আমাদের যে এলভুলার যে ব্লাড ভেসেল গুলো আছে ওখানে ব্লক করে দিচ্ছে, যে কারণে পালমোনারি এডিমা ডেভেলপ করতেছে। আরেকটা বলছে সিভিয়ার এক্সট্রিম জেনারেলাইজড উইকনেস, সো দ্য পেশেন্ট ক্যান নট ওয়ার্ক, স্ট্যান্ড অর সিট উইদাউট অ্যাসিস্ট্যান্স, এটা হচ্ছে এর জন্য পেশেন্ট শকে চলে যায়, শকের জন্য এরকম হচ্ছে। তাহলে ওই যে আমরা বললাম যে আরবিসি গুলা ব্রেকডাউন হচ্ছে, আরবিসি ইনফেক্টেড হচ্ছে, আরবিসি গুলা প্যারালাইজ হয়ে যাচ্ছে, মেনলি ওই কারণগুলোর জন্য কিন্তু এই সমস্যাগুলো বিভিন্ন জায়গায় ডেভেলপ করতেছে। তাছাড়া আরো হইতে পারে সিভিয়ার ভমিটিং, ব্লিডিং টেন্ডেন্সি অর স্পন্টিনিয়াস ব্লিডিং, অলিগিউরিয়া যেটা আমরা কিডনির সমস্যা হচ্ছে, আর কনফিউশন, ড্রাউজিনেস, জন্ডিস, সিভিয়ার অ্যানিমিয়া, যেহেতু ব্রেকডাউন আরবিসি ব্রেকডাউন হচ্ছে, আরবিসি ব্রেকডাউন হলে তো সিভিয়ার অ্যানিমিয়া হবে, জন্ডিস বিলিরুবিন বেড়ে যাবে, ঠিক আছে। আর সেরিব্রাল সমস্যার জন্য, ইনফেকশনের জন্য কি হচ্ছে কনফিউশন, ড্রাউজিনেস এগুলো ডেভেলপ হচ্ছে। এছাড়াও কি হইতে পারে, অ্যাপার্ট ফ্রম ফিভার, পেশেন্ট মে হ্যাভ হেডেক, ব্যাকএক, মাইলজিয়া এন্ড ফ্যাটিগ, এবং ক্লিনিক্যাল এক্সামিনেশনে আমরা হেপাটোস্প্লিনোমেগালি অথবা শুধু স্প্লিনোমেগালি পাইতে পারি। একটা কথা মনে রাখতে হবে, ইউজুয়ালি অ্যাবসেন্ট। মেরিডিয়াল ফিভারে ইউজুয়ালি র্যাশ ডেভেলপ করে না, হ্যাঁ, তবে ব্লিডিংটা আলাদা, অনেক সময় যে ব্লিডিং হচ্ছে সেটা আলাদা, কিন্তু র্যাশ হয় না, কারণ র্যাশ সাধারণত ভাইরাল ফিভারে হয়। এই জন্য আমরা এটা ডিফারেন্সিয়েট করি যে যদি র্যাশ থাকে তাহলে এটা ম্যালেরিয়া না, আমরা এটা মনে করি যে এটা ম্যালেরিয়া না, অন্য কোনো ভাইরাল ফিভার হবে। তার মানে একটা জিনিস দেখো, ফিভারের সঙ্গে যদি পেশেন্ট কোনো ধরনের এরকম নিয়ে আসে যে তার কনভালশন হয়েছে, আনকনসিয়াসনেস, ড্রাউজিনেস, ফিভার উইথ কনভালশন, ফিভার উইথ কনভালশন কি কি ডিডি আসে বলো তো একজন? স্যার ফেব্রাইল কনভালশন হতে পারে, মেনিনজাইটিস হতে পারে, ইনসেফালাইটিস হতে পারে। আরেকটা বলতে হবে, আরেকটা, চারটা তোমরা তোমাদের আমরা এইদিকে পাই না তো এই জন্য বলি না, সেরিব্রাল ম্যালেরিয়া, ঠিক আছে, সেরিব্রাল ম্যালেরিয়া। এবার মানে ফেব্রাইল কনভালশন বলছে ভালো কথা, এনকেফালাইটিস, মেনিনজাইটিস, কিন্তু সেরিব্রাল ম্যালেরিয়া যারা সিলেট এবং চিটাগং মেডিকেলে বা কক্সবাজার মেডিকেলে পড়াশোনা করে, তোমাদের বন্ধুদের জিজ্ঞাসা করবা, যখনই জ্বরের রোগী আসে কনভালশন নিয়ে, সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিকের সঙ্গে অ্যান্টিবায়োটিক করা হয় টেস্ট করার আগেই। পেশা ফিভার উইথ কনভালশন যদি নিয়ে আসে বা আনকনশাস নিয়ে আসে, অ্যান্টিভাইরাল, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিম্যালেরিয়াল তিনটা ড্রাগ ইউজ করা হয়। যদি আমরা দিনাজপুরে বা আমরা রংপুরে এগুলো আমরা সাধারণত করি না, কারণ আমাদের এগুলা ওই জোন না আর কি। যেমন কক্সবাজার যে বললাম না, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, চিটাগং, ওদিকে সিলেট, মৌলভীবাজার, ওগুলো হলে যখনই রোগী আসবে এরকম যে ফিভার, কনভালশন, আনকনশাস, সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল, তিনটা ড্রাগ একসাথে শুরু করা হয় ওখানে। এই জন্য ফিভার উইথ ফেব্রাইল কনভালশন আমাদের পেডিয়াট্রিক্সে আছে, ম্যালেরিয়া, এই কথাটা বলতে হবে, ঠিক আছে। ডায়াগনোস কিভাবে করবো? প্রথমে হচ্ছে হাই ডিগ্রি সাসপিশন, তারপরে জ্বর তো থাকবেই, ট্রাভেলিং অর রিসাইডিং ইন এন্ডেমিক এরিয়া, যে এরিয়াগুলো বললাম আমরা ওখান থেকে সে থাকে বা সেখানে ভ্রমণ করে আসছে। নো কনভিন্সিং এভিডেন্স অ্যাবাউট আদার, মানে হচ্ছে না যে অন্য কোনো জ্বর, কোনো র্যাশ নাই, হ্যাঁ, তার কোনো সর্দি নাই যে ভাইরাল ফিভার হতে পারে, কাজে আমরা তখন মনে করবো যে না, অন্য জ্বর না, এটা ম্যালেরিয়া হতে পারে। ইনভেস্টিগেশনের জন্য আমরা দুইটা, একটা হলো ব্লাড সাইড এক্সামিনেশন করি, আর একটা হলো আমরা আইসিটি, র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট, এই দুইটাই মেইনলি আর কি ডায়াগনোসিসের জন্য। থিক এন্ড থিন ফিল্ম দেখি, সেখানে আমরা প্লাজমোডিয়া যেটা আমরা ওই যে পাই, ইনফেক্টেড আরবিসি,
মেরুজয়েটের মধ্যে আরবিসির মধ্যে মেরুজয়েট পাওয়া যায়, এটা পাওয়া যায় ব্লাড স্মিয়ারে। আর আইসিটি করা হয়, রেপিড ডায়াগনোস্টিক এটা করা হয়। আর তাছাড়া আমরা সিবিসি করি, আমরা বলতেছি সিবিসি করলে কি হবে, হিমোগ্লোবিন কমে যাবে, টিসিডিসি লিউকোসাইটোসিস হবে, রেটিকুলোসাইট বাড়ে যাবে, কারণ যেহেতু আরবিসি ভাঙতেছে রেটিকুলোসাইটে বাইরে যাবে এবং আদার স্পেশাল হিমোলাইসিস পাওয়া যাবে, টার্গেট সেল, সিস্টোসাইট এগুলো পাওয়া যাবে আর কি। হ্যাঁ, তাহলে ইনভেস্টিগেশন হবে ব্লাড সাইট থিক এন্ড থিন ফিল্ম, এটা বলতে হবে। প্লাজমোডিয়াম পাওয়া যাবে ওখানে, ইনফেক্টেড আরবিসি। আর হচ্ছে আইসিটি বল ম্যালেরিয়া, রেপিড আরডিটি বলা হয়, রেপিড ডায়াগনোস্টিক আইসিটি বল ম্যালেরিয়া, এটা করা হয়। এই যে আমরা দেখাইছি এখানে, এই যে স্লাইড দেখাচ্ছি যে এখানে এই যে আরবিসির মধ্যে এই যে ম্যালেরিয়া প্যারাসাইট খুব ইনফেক্ট করছে আরবিসির মধ্যে। আর এটা হচ্ছে যে একটা রেপিড মানে আরডিটি করার একটা মেশিন আর কি, হ্যাঁ, স্টিক দিয়ে করা হয় আরডিটি মেশিনের স্টিক এগুলা। এখন ক্লাসিফিকেশন আমরা করছি, ইন এন্ডেমিক এরিয়া ম্যালেরিয়া ক্লাসিফাইড এজ ফালসিপারাম ম্যালেরিয়া আর ভাইভেক্স ম্যালেরিয়া। বাংলাদেশের সাধারণত দুইটা ক্লাসিফাই, অভালি বা আমরা ওই যে ম্যালেরি যেগুলা সেগুলো আমরা সাধারণত পাই না। আমাদের ফালসিপারাম ম্যালেরিয়া হতে পারে, তো ভাইভেক্স। তো ফালসিপারাম ম্যালেরিয়া আবার দুই রকমের, একটা হলো আনকমপ্লিকেটেড, একটা হলো সিভিয়ার বা কমপ্লিকেটেড। ফালসিপারাম আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা আনকমপ্লিকেটেড, একটা হলো সিভিয়ার বা কমপ্লিকেটেড ম্যালেরিয়া। আর ভাইভেক্স ম্যালেরিয়া আলাদা ভাগ করা হয়েছে আর একটা, ট্রিটমেন্টের জন্য এটা করা হয়েছে আর কি। হ্যাঁ, তো ফালসিপারাম ম্যালেরিয়া কোন বলবো আমরা, আনকমপ্লিকেটেড ফালসিপারাম ম্যালেরিয়া, সেটা কখন, ফিভার অর হিস্ট্রি অফ ফিভার উইথিন লাস্ট 48 আওয়ার্স, 48 ঘন্টার মধ্যে এখনো জ্বর আছে অথবা জ্বরের হিস্ট্রি আছে, and absence of convincing evidence of any other feral illness, অন্য কোনো জ্বর মনে হচ্ছে না, and high index of suspicion based on time, place and person, যেটা বললাম যে সে ওই এলাকায় থাকে, ওই এলাকায় বেড়াতে গেছিল, সেটা মনে করে আমার মনে হচ্ছে যে তার ম্যালেরিয়া হতে পারে। Diagnosis is confirmed by presence of asexual form of Plasmodium falciparum blood slide examination, ওই যে বললাম আমরা ব্লাড সাইডে থিক এন্ড থিন ফিল্ম করি, সেখানে যদি আরবিসির মধ্যে আমরা পাই যে ফালসিপারাম আছে হইলো, অর রেপিড আরডিটি করে যদি আমরা পারি, দুইটার মধ্যে কোনো একটা হইলেই হবে আমাদের। তাহলে ওগুলা এন্ড সাথে দুইটার মধ্যে একটা হয় ব্লাড সাইড এক্সামিনেশন অথবা আইসিটি মানে রেপিড আরডিটি পজিটিভ, তাহলে হয়ে গেল আমাদের কি ফালসিপারাম ম্যালেরিয়া ডায়াগনোস হয়ে গেল। আর সিভিয়ার ম্যালেরিয়া যেটা বা আনকমপ্লিকেটেড যেটা, সেটা আমরা কখন বলবো, ফিভার অর হিস্ট্রি অফ ফিভার উইথিন লাস্ট 48 আওয়ার্স and one or more of the clinical or laboratory features of severity, মানে আমরা তো তাকে ডায়াগনোসিস করলাম যে হ্যাঁ এটা ম্যালেরিয়া, সিভিয়ার কখন বলবো, যখন তার এই ক্লিনিক্যাল ফিচার যে কোনো একটা অথবা কিছু ল্যাবরেটরি ফিচার আছে, সেগুলো আমি পরে দেখাচ্ছি, যদি থাকে তাহলে আমরা বলবো এটা সিভিয়ার অ্যানিমিয়া হয়ে গেছে। এটা চেঞ্জ ইন বিহেভিয়ার, যেটা আমরা আগে বললাম, কনফিউশন অর ড্রাউজিনেস, অল্টার্ড কনসাসনেস অথবা কমা হয়ে গেল, জেনারেলাইজড কনভালশন হয়েছে, সার্কোডির কোলা মানে শকে চলে গেছে পেশেন্ট, জন্ডিস হয়েছে, সিভিয়ার প্রস্টেশন মানে সে দাঁড়াইতে পারতেছে না, সিভিয়ার ভমিটিং, ব্লিডিং টেন্ডেন্সি, সিভিয়ার অ্যানিমিয়া অথবা রেনাল ফেলিওর। মানে ম্যালেরিয়া আমরা সাসপেক্ট করছি তার 2 দিনের জ্বর, সে ম্যালেরিয়া এন্ডেমিক এরিয়াতে থাকে, কিন্তু তার এইরকম 2 দিনের মধ্যে এই অবস্থা হয়ে গেছে, যে কোনো এরকম মারাত্মক একটা সিমটম তার ডেভেলপ করে গেছে, তাহলে আমরা মনে করবো এটা কমপ্লিকেটেড ফালসিপারাম ম্যালেরিয়া বা সিভিয়ার। ল্যাবরেটরিতে আমরা কি পাইতে পারি, যে হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেছে পেশেন্টের, হ্যাঁ, সিভিয়ার নোমোসাইটিক অ্যানিমিয়া হয়ে গেছে, আরবিসি ভেঙে গেছে, ফ্লুইড ইলেকট্রোলাইট ডিস্টারবেন্স, হাইপোনেট্রিমিয়া, হিমোগ্লোবিন ইউরিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস, হাইপারলেকটেমিয়া, আর হচ্ছে ইম্পেয়ারমেন্ট। মানে এই যে ল্যাবরেটরিতে আমরা যদি টেস্ট করে দেখি যে এগুলা এই সমস্যা হয়েছে, 2 দিনের জ্বর মাত্র তার, তাহলে বুঝবো যে আমরা এটা তার সিভিয়ার ম্যালেরিয়া হয়ে গেছে। আর ভাইভেক্স ম্যালেরিয়া কোনটাকে বলতেছি আমরা, ফিভার অর হিস্ট্রি অফ ফিভার উইদিন লাস্ট 48 আওয়ার্স, একই রকম, absence of convincing evidence of any other febrile illness and high index of suspicion based on time, place and person, and diagnosis confirmed by ওই যে ওইটা স্লাইডের মধ্যে পাইতে, ব্লাড স্লাইডে পাইতে পারি অথবা আরডিটি পাইতে পারি, সেটা ভাইভেক্স পাওয়া গেছে, তাহলে বুঝবো আমরা ভাইভেক্স ম্যালেরিয়া। অ্যাজ লাইক আনকমপ্লিকেটেড ফালসিপারাম ম্যালেরিয়ার মতোই, সেখানে আমরা ব্লাড স্লাইডে পাইছিলাম ফালসিপারামের এটা জীবাণুটা, এখানে পাচ্ছি আমরা ভাইভেক্সটা, এই আর কি, পার্থক্য কিছু নাই, এরকম। এখন ট্রিটমেন্ট, ফালসিপারাম ম্যালেরিয়ার আনকমপ্লিকেটেড যেটা আর কি, যেটা আমরা আনকমপ্লিকেটেড বলছি, যার কোনো ধরনের কোনো ব্লিডিং ম্যানিফেস্টেশন নাই, কনভালশন হয় নাই, ড্রাউজিনেস নাই, প্রস্টেশন নাই, হ্যাঁ সব ঠিক আছে, শুধু জ্বর, অন্য কোনো সমস্যা তার নাই, কিন্তু আমরা টেস্ট করে পাইছি সেটা ফালসিপারাম, তাহলে ট্রিটমেন্ট আমরা কি দিব, আর্টিমেথার এন্ড লমিফেন্টিন কম্বিনেশন, এসিটি বলি আমরা, এই ড্রাগটা আমরা ইউজ করবো, এটা পাওয়া যায় আর্টিসোনিট নামে পাওয়া যায়, আর্টিমেথার এন্ড লমিফেন্টিন।
তা ডে 1, ডে 2, ডে 3 দেখো আমরা 3 দিন দিব ওষুধটা। হ্যাঁ, তা ডে 1 আমরা কি দিব? 0, 8 আওয়ার্স, 48 আওয়ার্স, 24 আওয়ার্স, 36 আওয়ার্স, 48 আওয়ার্স, 60 আওয়ার্স। ঠিক আছে, তার মানে আমরা ডোজ দিচ্ছি কয়টা? 6টা ডোজ দিচ্ছি। জিরোতে দিচ্ছি একটা 8 ঘন্টা পরে, 24 ঘন্টা, 36 ঘন্টা, 48, 60 ঘন্টা। আর ওই পাশে যেটা দেওয়া আছে এটা কেজি হিসেবে, তার মানে ট্যাবলেট কটা দিব আমরা আর কি, ট্যাবলেট তার ওয়েট হিসাবে, সেটা আলাদা বিষয়, এটা মনে রাখার দরকার নাই। কিন্তু আমরা দিব হচ্ছে তাকে 6টা ডোজ। ডে 1 এ 2টা, ডে 2 তে 2টা, ডে 3 তে 2টা। প্রথমে একটা দিলাম, এটা 0, পরে একটা 8 ঘন্টা পরে দিব, তারপর একটা 24 ঘন্টা পরে, তারপর একটা 36 ঘন্টা পরে, তারপর 48 ঘন্টা, 60 ঘন্টা। এই 6টা ডোজ আমরা দিব। ঠিক আছে, বলো। মনে করো আমি আমি এখন এখন মনে করো 2টা বাজে, ঠিক আছে? এখন 2টা বাজে না? হ্যাঁ, হ্যাঁ, 8টায়, হ্যাঁ, 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 পরের দিন রাতে করবো। না, ওই যে যে 8টা হইলো না, মনে করো তুমি দিলা 8টার সময়, সেখান থেকে 16 ঘন্টা পর একটা দিব, 24 মানে 16 ঘন্টা পরে। মানে এই ঘন্টা ঠিক থাকবে, মানে 16 ঘন্টা পরে পরের দিন হবে। ওরা ডে 2 দেখাইছে, আমার হবে কি 0, 8, 24, মানে 8 যখন দিলাম তার থেকে, মানে 0 থেকে 24, বিষয়টা হচ্ছে এরকম। ঠিক আছে, বুঝতে পারছো? 0 থেকে 24, হ্যাঁ, 48 পরে 5। ঠিক আছে, আমার তুমি দেখো 0 থেকে 60 ঘন্টা হলে আমাদের 3 দিন হচ্ছে না? 3 দিন তো হচ্ছেই, তাই না? 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা, তারপর 3 দিন পর চলে যাচ্ছে। রোজা হচ্ছে 3 দিনে গিয়ে, কিন্তু আমার হিসেবে 0, তারপরে 8 ঘন্টা পরে, তারপরে 24 ঘন্টা, মানে কি 16 ঘন্টা পরে, তারপরে 24 থেকে হইলো কত তোমার? হইলো 36। ওইটা আবার ওইভাবে 24 থেকে 36, 12 ঘন্টা পরে, ওইটা পরে পরেরটা কিন্তু 12 ঘন্টা। তারপরে পরে এই যে 36 থেকে 48 যেটা আর কি, হ্যাঁ, সেখানে 12 ঘন্টা। তারপরে 12 ঘন্টা, 12 ঘন্টায় পড়তেছে আর কি। ঠিক আছে, আচ্ছা, অল্টারনেটিভ ট্রিটমেন্ট যেটা আমরা আগে দিতাম, আমরা যখন পড়াশোনা করছি না, তখন কিন্তু ওই যে এটা আসে নাই, আল্টিমেটাল রিমুভিটি আসে নাই। আমরা ওই যে এটা দিতাম, কুইনিডিন, হ্যাঁ, কুইনাইন, কুইনাইন দিতাম, কুইনাইন 7 ডেজ প্লাস টেট্রাসাইক্লিন 7 ডেজ, অথবা কুইনাইন প্লাস ডক্সিসাইক্লিন 7 ডেজ করে দিতাম, অথবা ক্লোইনাইন প্লাস ক্লিন্ডামাইসিন। ঠিক আছে, এটা আমরা কিন্তু আগে কুইনাইনটা ইউজ করতাম আগে আর কি, হ্যাঁ, ওরাল এবং ইনজেক্টেবল দুইটা আছে, কুইনাইন পাওয়া যায় আর কি, হ্যাঁ, দুটোই পাওয়া যায়। আমরা আগে ওটা ইউজ করতাম। ঠিক আছে, এখন যদি সিভিয়ার হয়, যে আমরা বললাম যে ফালসিপারাম ম্যালেরিয়া কিন্তু ডায়াগনোসিস হয়েছে, কিন্তু সিভিয়ার হয়ে গেছে, রেফার আর্জেন্ট টু দ্য হসপিটাল উইথ প্রি রেফারাল ট্রিটমেন্ট। হ্যাঁ, দেখো, মানে তুমি তো ওই যে আমরা, এটা হচ্ছে আইএমসি এর মতো আর কি। আইএমসি এ যখন মনে করো যে বাচ্চাদের রেফার করবে, যে প্রথমে একটা ইঞ্জেকশন দিয়ে দিবেন, সেটা অনেকটা এরকম আর কি। হ্যাঁ, তো তুমি যখন ডায়াগনোসিস রুট লেভেলে করলা বা উপজেলায় করলা, ডায়াগনোসিস হলো, তখন তাকে একটা কুইনাইন আইএম ইঞ্জেকশন 20 মিলিগ্রাম পার কেজি স্টেট দিতে হবে, একটা হাফ ডোজ ইচ টাইম, মানে যেহেতু এটা অনেকটা বেশি হবে, তো এই জন্য 2 পাশে দিতে হবে ডোজটা। ওর আর্টিসোনেট ক্যাপসুল 10 মিলিগ্রাম পার কেজি হিসেবে খাওয়া দিতে হবে। তো আর্টিসোনেট এখন আছে, আগে এটা ছিল না। তো আসলে সিভিয়ার এতে আমরা সাধারণত ইনজেক্টেবলটা ইউজ করি, আইবিডি। আর যদি পেরিফেরিতে ইনজেক্টেবল না থাকে, আর্টিসোনেট ক্যাপসুল থাকে, তাকে খাওয়াই দিয়ে হাসপাতালে রেফার করে দিব। হসপিটালে ভর্তি হওয়ার পরে দেখো, আইবি আর্টিসোনেট দিব আমরা ডেইলি, দ্য পেশেন্ট ক্যান টেক অরালি। মানে আইবি আমরা দিব, শুরু করবো তাকে আমরা 2.4 মিলিগ্রাম পার কেজি করে, 2.4 মিলিগ্রাম পার কেজি করে স্টেট, ফলোড বাই 2 পার কেজি ডেইলি। স্টেট দিলাম, পরে ডেইলি, যত পেশেন্ট ওরালি, মানে পেশেন্ট তো খুবই প্রস্টেশন হয়ে গেছে, সে আনকনসিয়াস হয়ে গেছে যখন। তবে একটা বিষয় কি, যদি ম্যালেরিয়া ডায়াগনোসিস হয়, অ্যান্টিম্যালেরিয়া ড্রাগ ইউজ করা যায়, খুব র্যাপিড রেসপন্স হয়। দেখা যায় যে 12 থেকে 24 ঘন্টার মধ্যেই পেশেন্ট মানে একদম ইয়ে হয়ে যায়। ঠিক আছে, মানে আনকনসিয়াস কেটে যায়। হ্যাঁ, সে অরালি টেক করতে পারে আর কি, তাড়াতাড়ি পেশেন্ট উঠে যায় আর কি। অথবা অল্টারনেট আইএম আর্টিমাটার পাওয়া যায়, সেটাও আমরা দিতে পারি অল্টারনেট, মানে আইবি অথবা আইএম আমরা ইউজ করব, অথবা আইবি কুইনাইন, যেটা আমরা দিতাম আগে, আইবি কুইনাইন 20 মিলিগ্রাম পার কেজি ড্রিপে দিতাম প্রথমটা, পরে ফলোড বাই 10 মিলিগ্রাম 8 আওয়ারলি। প্রথমে একটা লোডিং ডোজ 20 মিলিগ্রাম,
এটা দিতে হবে অলওয়েজ গ্লুকোজের সঙ্গে, গ্লুকোজ যে আমাদের স্যালাইন আছে তার সঙ্গে। এরপরে আমরা লোডিং ডোজ দেওয়ার পরে 10 মিলিগ্রাম 8 আওয়ারলি করে দিই আমরা, যতক্ষণ পর্যন্ত পেশেন্ট ওই যে একটি কথা অরালি খাইতে না পারে, অথবা আইএম কুলেনো দেওয়া যেতে পারে। আচ্ছা, ফলো অন ট্রিটমেন্ট। এরপর আমরা কি করবো, আমরা আইবি দিলাম। ওয়ান্স পেশেন্ট টলারেট অরালি, যখন পেশেন্ট অরালি খাইতে পারবে, ফলো দ্য ট্রিটমেন্ট অফ দ্য আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া। ওই যে আমরা আনকমপ্লিকেটেড ম্যালেরিয়া যেটা দিছিলাম আগে, আর্টিসোনেট দিলাম না আমরা, 08, 24, 36, 48, 60, সেটা মানে আইভি আমরা ততক্ষণ দিব যতক্ষণ পেশেন্ট কনসাসনেস গেইন না করছে। যখনই পেশেন্ট কনসাসনেস চলে আসলো, তখন আমরা ওই যে আগের ট্রিটমেন্ট যেটা আর্টিসোনেট দিছি আমরা, অথবা আমরা আর্টিসোনেট না থাকলে ওই যে কুইনাইন প্লাস ডক্সি অথবা টেট্রাসাইক্লিন অথবা ক্লিন্ডামাইসিন 7 দিনের জন্য 7 দিন দিব সেটা। ঠিক আছে, যখনই অরালি পেশেন্ট টেক করতে পারবে ওরাল ফিডিং, তখনই আমরা আইবিআর দিব না, সেটা আর্টিসোনেট হোক, তারপরে ওই কুইনাইন হোক, যেটা আমরা আইবি দিছিলাম, যেহেতু পেশেন্ট আনকনশাস ছিল, অরালি ঠিক করতে পারছে না, খুবই খারাপ পেশেন্ট ছিল। as soon as the patient became tolerate oral feeding, তখন আমরা আইবি বন্ধ করে দিয়ে আমরা ওরাল ড্রাগ দিব আগেরটার মতো। আগে আমরা যেটা দিয়েছিলাম এই যে এটা, আর টিমেটা লোমিফেন্টিন যেভাবে দিছি আমরা 6টা ডোজ দিছি, অথবা যদি সেটা অ্যাভেলেবল থাকে আমরা এই যে এরকম দিব, কুইনাইন এবং টেট্রাসাইক্লিন অথবা ডক্সি অথবা ক্লিন্ডামাইসিন একসাথে কম্বিনেশন ড্রাগ দিব 7 দিন। তাহলে যখনই ওরালি পারবে ইনজেক্টেবল বন্ধ করে দিব, দিয়ে আমরা অরালি এই যে 7 দিনের জন্য আমরা টোটাল ডিউটি 7 দিন দিব। আর পাশাপাশি ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন যেগুলো আছে, কারেকশন ফ্লুইড ইলেক্ট্রোলাইটস, অ্যাসিডোসিস, ইন ট্রান্সমিশন যদি এরকম প্যাক্সেল যদি হিমোগ্লোবিন 5 চলে যায়। আরেকটা হলো যে গেমরোসেরাল ড্রাগ, এই যে 5 নম্বর দেখো, যেটা আমি আগে বললাম যে আমাদের প্যাথোলজি বুঝতে হবে যে কিছু কিছু আছে না যে স্পোরোজোয়েট সে এরকম মেরোজোয়েট না হয়ে গেমোরোসাইট হয়ে যায়। ওই এই জন্য গেমোরোসাইট তো আবার দেখা যাবে যে মশা যখন বাইট করবে নিয়ে যাবে, তখন আবার ছড়াবে। এই জন্য 5 নম্বর হলো আমাদের এটা যে গেমোরোসাইটকে আমরা ডিস্ট্রয় করতে হবে। এট দ্য এন্ড অফ দ্য ট্রিটমেন্ট, এটা হচ্ছে প্রিমাকুইন। প্রিমাকুইন হচ্ছে গেমোরোসাইডাল ড্রাগস, 0.75 মিলিগ্রাম পার কেজি, সিঙ্গেল ডোজ শুড বি গিভেন। এটা কিন্তু আমরা বলতেছি প্লাজমোডিয়াম ফালসিপারামের ক্ষেত্রে যে একটা ডোজ, আমার যখন 7 দিন ডোজ কমপ্লিট হয়ে গেল, হ্যাঁ ওরাল ডোজ, তারপর আমি 8ম দিনে গিয়ে তাকে প্রিমাকুইন দিয়ে দিব। ঠিক আছে, প্রিমাকুইন 0.75 মিলিগ্রাম পার কেজি হিসেবে একটা ডোজ দিয়ে দিব। কিন্তু আমরা ওই যে বাইবেক্স যখন পড়বো, বাইবেক্স তো কি করে, সিজনডোসাইড হিপনোসাইড তৈরি করে, হিপনোসাইড মানে অনেকদিন ডরমেন্সি থাকে। এই জন্য ওই বাইবেক্সের গেমেটোসাইডাল ড্রাগ কিন্তু আমাদের দিতে হবে লম্বা সময় ধরে, সেটা আমরা পরে আসতেছি। ফালসিপারামের ক্ষেত্রে আমরা কি করব, আমাদের যখন সিভিয়ার ম্যালেরিয়া হইলো, আমরা তাকে আইবি দিলাম ওষুধ, যখনই সে অরালি টলারেট করতে পারলো ওরাল ড্রাগ দিলাম 7 দিন। হ্যাঁ, 7 দিন দেওয়ার পরে 8ম দিনে গিয়ে আমরা তাকে প্রিমাকুইন দিব, সিঙ্গেল ডোজ 0.75 মিলিগ্রাম করে সিঙ্গেল ডোজ দিব। আর বাইবেক্স ম্যালেরিয়া ট্রিটমেন্টটা কি হবে, বাইবেক্স ম্যালেরিয়া ট্রিটমেন্ট হচ্ছে ক্লোরোকুইন দিয়ে করি আমরা। ক্লোরোকুইন সহজ, 10 মিলিগ্রাম পার কেজি ডে 1, 2 and 5 মিলিগ্রাম ডে 3 তে দিই আমরা। হ্যাঁ, আগে পাওয়া যেত ওষুধ ডেসোক্লোর বা অ্যাবলুকুইন ট্যাবলেট নামে পাওয়া যেত আর কি, আমরা এভাবে দিতাম। ফার্স্ট ডে 4টে, সেকেন্ড ডে 4টে, পরের দিন 3টে, এরকম করে আমরা দিতাম আর কি, বড়দের ক্ষেত্রে আর কি। হ্যাঁ, কিন্তু আমরা এখন পেডিয়াট্রিক্সে আমাদের ওয়াইড হিসেবে দিতে হবে। ক্লোরোকুইন 10 মিলিগ্রাম পার কেজি করে 1ম দিন, 2য় দিন রাতে করে খাবে, আর 3য় দিন খাবে অর্ধেক, হাফ ডোজ। আর এই প্রিমাকুইন দেখো, এই যে যেহেতু বাইবেক্স কি করে, ওরা এরকম ডরমেন্ট স্টেজে থাকে, হিপনোজয়েড তৈরি করে অনেকদিন থাকে যায় আমাদের লিভারের মধ্যে। এই জন্য প্রিমাকুইন যেটা গেমোরোসেরাল ড্রাগ, ওইটা আমরা 0.3 মিলিগ্রাম পার কেজি ডেইলি ফর 14 ডেজ দেবো আমরা। আমরা ফালসিপারামকে দিয়েছিলাম 0.75 মিলিগ্রাম পার কেজি সিঙ্গেল ডোজ 8ম দিনে। আর এখানে আমরা 3 দিন শেষ করার পরে 4র্থ দিন থেকে আমরা কি করব, 14 দিন খাবে সে প্রিমাকুইন 0.3 মিলিগ্রাম পার কেজি ডেইলি হিসাবে। আর সাপোর্টিভ যেটা আছে ম্যালেরিয়ার জন্য, জ্বর আছে প্যারাসিটামল, ফ্লুইড নিউট্রিশন মেইনটেইন করব আমরা। তো মোটামুটি শেষ করলাম, থ্যাংক ইউ ভেরি মাচ। মোটামুটি বোঝা গেল তো ম্যালেরিয়া নাকি? কোনো প্রশ্ন আছে নাকি? প্যাথোফিজিক্যালটা মনে রাখবা, তাহলে ট্রিটমেন্ট করতে অসুবিধা নাই, এবং সমস্ত কমপ্লিকেশন কেন হচ্ছে ওটাতে বোঝা, প্যাথোফিজিক্যালটা বুঝলেই আর সমস্যা নাই কোনো ম্যালেরিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, যদি প্রশ্ন থাকে শেষ করি, অনেক সময় তোমাদের খিদে লাগছে মনে হয়। আচ্ছা, ওয়েলকাম।
Recording stopped.